স্বাগতম ৩০০ আসন সিরিজের আরেকটি পর্বে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী জেলা মেহেরপুরে। ভারতের পশ্চিমবঙ্গ লাগোয়া এ জেলার উত্তরে কুষ্টিয়ার দৌলতপুর থানা, দক্ষিণে চুয়াডাঙ্গা জেলার জীবননগর। প্রায় ৬০ কিলোমিটার বিস্তৃত সীমান্ত সংযোগ ভারতের সঙ্গে। মেহেরপুর ১ আসনটি মেহেরপুর জেলার মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত। বাংলাদেশের জন্মের সঙ্গে জড়িয়ে আছে মেহেরপুরের নাম। স্বাধীনতা যুদ্ধের মুহূর্তে মুজিবনগর থেকেই যাত্রা হয়েছিল সার্বভৌম সরকারের। বৈদ্যনাথ তলার সেই সরকারই বাংলাদেশের ভিত তৈরি করেছিল। কাজেই জাতীয় রাজনীতিতে এ আসনটি বরাবরই বাড়তি আগ্রহ তৈরি করে। স্বাধীনতার পর থেকে এ আসনে বেশিরভাগ সময় সংসদে প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও এখানে অন্তত দুবার নিজেদের অস্তিত্বের প্রমাণ দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছে। জাতীয় পার্টিও একবার পেয়েছিল আসন। তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সমীকরণের সামনে দাঁড়িয়েছে এ আসনের ভোটের হিসাব। আমরা আজ সেই বিশ্লেষণই করতে যাচ্ছি। সঙ্গে থাকতে পারেন পুরো সময় জুড়ে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই আসনে ভোটারের সংখ্যা ৩ লাখের কিছুটা বেশি, যার মধ্যে নারী ও পুরুষ ভোটার সংখ্যার অনুপাত প্রায় সমান। তবে তরুণ ভোটাররাই এখানকার প্রধান প্রভাবক হবে আগামী নির্বাচনে। ১৯৮৬ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের মোহাম্মদ শহীউদ্দিন। এরপর ১৯৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মান্নান ৪০,০০০ ভোট পেয়ে জয়ী হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আহমদ আলী ৩৯,০০০ ভোট পেয়ে দ্বিতীয় হন। সেবার জামায়াতের প্রার্থী সিরাজুল হক ২৯,০০০ ভোট পান। তবে ১৯৯৬ সালের নির্বাচনে আসনটি উদ্ধার করে বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী জোহরা তাজউদ্দিনকে হারিয়ে জয়ী হন আহমদ আলী। মাঝখানের উপনির্বাচনে আসনটি আওয়ামী লীগের হাতে চলে গেলেও ২০০১ সালে আসনটি উদ্ধার করে বিএনপির মাসুদ অরুণ। ২০০৮ সালে এসে বিএনপির প্রার্থী মাসুদ অরুণকে হারিয়ে আবারও দখল নেয় আওয়ামী লীগের জয়নাল আবেদিন। পরের ৩টি নির্বাচনে একতরফাভাবে আসনটি ধরে রাখে আওয়ামী লীগ। ২০১৪ সাল থেকে এই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করে ফরহাদ হোসেন। ২০১৯ থেকে ২০২৪-এর নির্বাচন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরে ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সরকারের জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে জুলাই অভ্যুত্থানের পর তিনিও দেশ ছাড়া। অন্যদিকে জাতীয় পার্টিও তেমন সাংগঠনিক দক্ষতা দেখাতে পারেনি। আগামী নির্বাচনে বিএনপি তার হারানো দুর্গ ফিরিয়ে আনার চেষ্টা করবে। তবে পূর্বের নির্বাচনগুলিতে তৃতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীও এবার সুযোগের অপেক্ষায়। এই আসনে আলোচনায় রয়েছেন মেহেরপুর জেলা জামায়াতের আমির ও দলটির কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা তাজউদ্দিন খান। এরই মধ্যে মেহেরপুর ১ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তিনি ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন পান। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে মামলা, হামলা ও নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে দলকে সুসংগঠিত করেন এই নেতা। এই আসনে বিএনপির একাধিক প্রার্থীও শক্ত অবস্থানে আছে। নিয়মিত গণসংযোগের মাধ্যমে অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। এই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণ ২০০১ সালে নির্বাচিত বিএনপির সাবেক এমপি দীর্ঘদিন ধরে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে নির্যাতন নিপীড়ন সহ্য করে মেহেরপুরের বিএনপিকে টিকিয়ে রাখেন এই নেতা। ফ্যাসিবাদী সরকারের আমলে মামলা হামলার ভয়ে কেউ মিছিল মিটিং করতে পারেননি। নির্যাতন নিপীড়নের শিকার হন নেতাকর্মীরা। কিন্তু সেই কঠিন সময়েও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির হাল ধরে রাখেন তিনি। একাধিক মামলার আসামি হয়ে কারাবরণ করেছেন, তবুও হাল ছাড়েননি। আগামী নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন এই নেতা। যদিও বর্তমান কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়নি, তবে অভিজ্ঞতার বিবেচনায় তাকে এগিয়ে রাখছেন অনেকেই। এদিকে নির্বাচনী এলাকায় কাজ করে যাচ্ছেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান। তিনি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জেলা আইনজীবী সমিতির পরপর ৩ বারের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরই মধ্যে নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন তিনি। দলকে ঐক্যবদ্ধ করতে কাজ করছেন।
তবে জেলা বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নেই বলে জানান তিনি। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় নেতা জাকির হোসেনও নির্বাচনকে সামনে রেখে কাজ করছেন। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন আলমগীর খান সাত্তু। 1996 সাল থেকে দীর্ঘদিন তিনি জেলা বিএনপির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জেলা বিএনপির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্বে আছেন। আলোচনায় আছেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা সোহেল রানাও। ইতোমধ্যে গণসংযোগ শুরু করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এই সমন্বয়ক দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং সরকারি সেবাদানের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। আপাত দৃষ্টিতে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির অনুপস্থিতিতে বিএনপি হতে পারে সহজ ক্যালকুলেশন। তবে নির্বাচন যতই ঘনিয়ে আসছে সেখানকার ভোটাররাও নতুন হিসেবের খাতা খুলছেন। আগামীতে এই আসনের ভোটাররা চায় যোগ্য প্রার্থী তাদের প্রতিনিধিত্ব করুক। আপনি যদি এই আসনের ভোটার হয়ে থাকেন জানাতে পারেন আপনার মতামত। এমনি করে সারা দেশের সব আসনের বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের 300 আসন চ্যানেলটি। আজ এই পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সংসদীয় আসন নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফেজ।